হ্যালো গাইস, আমি আজকে যে ভিডিওটা বানাবো এটা আসলে আম মাধ্যমিক মানে এসএসসি পরীক্ষার আ সাধারণ গণিতের উপরে। কারণ আমার রিসেন্টলি এক ছোট ভাইয়ের আ এসএসসি রেজাল্ট এসছে, যেটা খুবই খারাপ, খুব দুঃখজনক এবং আমি নিজেও খুব কষ্ট পেয়েছি। এবং ওর রেজাল্টটা দেখে আমার আসলে মনে হয়েছে যে উম ও কোভিড ব্যাচ। সো অ্যাকচুয়ালি 7, 8, 6 যে কোভিডের ভিতরে ছিল। তো যারা কোভিডের ভিতরে ঠিক স্কুল করতে পারেনি, অথবা যাদের বাসায় টিউটর ছিল না, অথবা বাসায় সঠিকভাবে গার্জিয়ানরা হয়তো সময় দিতে পারে নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে তাদের ম্যাথ অথবা স্টেম সাবজেক্টের বেসটা এত দুর্বল, যেটা আসলে কল্পনার বাইরে। আমি তো সেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্যই হচ্ছে আমি আসলে এই ভিডিওটা বানাচ্ছি। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও মানে প্রত্যেকটা এটা মানে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে প্রত্যেকটা শেষ করার, প্রত্যেকটা চ্যাপ্টার একদম ইন ডিটেইলস হচ্ছে তুলে ধরার এবং শেষ করার। সো আজকে যে আমি চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে প্রথম অধ্যায়, সাধারণ গণিতের। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে বাস্তব সংখ্যা অথবা রিয়াল নাম্বার এর উপরে। তো বাস্তব সংখ্যা রিয়াল নাম্বারের এই চ্যাপ্টারে যেটা বলা হচ্ছে যে এই চ্যাপ্টারটা করে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো, কি কত ধরনের বাস্তব সংখ্যা হয় সেটা সম্পর্কে জানবো। তো প্রথমেই যেটা আসে, হ্যাঁ, প্রথমেই আসে হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা অথবা ন্যাচারাল নাম্বার। আরেকটু বলি, আমার যেহেতু আমি নিজে বাংলায় পড়িনি, সো আমার বাংলার অনেক টার্ম হচ্ছে আমার একটু কষ্ট হয়। তো আমি ইংলিশ টার্মগুলো হচ্ছে ইউজ করব আমার নিজের সুবিধার জন্য, যাতে আমি নিজেও একটু বুঝতে পারি যে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। তো স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ? তো ন্যাচারাল নাম্বারটা আসলে কি? আমরা এটার ডেফিনেশন থেকে বুঝতে পারি। ন্যাচারাল নাম্বার হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবে সামনে পাই। ১, ২, ৩, ৪, যেটা আমাদের প্রতিদিনের গণনার কাজে, মানে আমরা প্রতিদিন যেভাবে কাউন্ট করি এগুলোই হচ্ছে স্বাভাবিক নাম্বার। এভাবে এই জিনিসটা কন্টিনিউ করতে থাকে। তো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে সর্বনিম্ন যে নাম্বারটা হয় সেটা হচ্ছে ১, এবং এটার কোনো সর্বোচ্চ নাম্বার হয় না, বিকজ এটা চলতে থাকে। হুম? আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হোল নাম্বার। এটা অ্যাকচুয়ালি বইতে নেই, এটা আমি জাস্ট ফর ইনফরমেশন হচ্ছে আমি দিয়ে রাখছি, জানাটা ভালো। হোল নাম্বারটা আসলে কি? হোল নাম্বারটা হচ্ছে যখন আমরা এই কাউন্টটা শুরু করি শূন্য থেকে, হ্যাঁ? ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম করে যখন চলতে থাকে কাউন্টিংটা, তখন সেটা হচ্ছে হোল নাম্বার হয়। তো এটা তো আমরা বুঝলাম, স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার বুঝলাম। এরপরে আসি হচ্ছে প্রাইম নাম্বার, হ্যাঁ? সবচাইতে মানে বেসিক কনসেপ্ট আরকি নাম্বারের। মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার অথবা মৌলিক সংখ্যা। সো প্রাইম, আ মৌলিক, মৌল এটার মানে কি? এটার মানেটা হচ্ছে যে যেটাকে আর ভাগ করা যাচ্ছে না। ঠিক আছে? মানে যেটাকে ভাগ করলে অ্যাকচুয়ালি ভাগ করা যাচ্ছে না বললে ভুল হবে। দশমিকে তো ভাগ করাই যায়। কিন্তু যেটাকে ভাগ করলে আর পূর্ণ সংখ্যা হচ্ছে না। যেরকম একটা উদাহরণ দেই তো দেখি। যেরকম হচ্ছে ১। ১ কে কি আমরা ভাগ করতে পারবো? ১ কে কিন্তু আমরা ভাগ করতে পারব না। ১ কে ভাগ করলে কিন্তু হচ্ছে আমার কোনো পূর্ণ সংখ্যা হবে না। ঠিক আছে? সো ১ টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। যেরকম আসছে কি ২, ২ কিন্তু একটা মৌলিক সংখ্যা। ২ কে কি আমি ভাগ করে পূর্ণ সংখ্যা পাবো? পাবো না কিন্তু। ৩, তারপরে হতে পারে ৫, ৫ একটা মৌলিক সংখ্যা। ৭। এখন অনেক ছাত্রছাত্রী আছে যারা অনেক সময় বিজোড় সংখ্যাকে মৌলিক সংখ্যা মনে করে বসে। ঠিক আছে? তো বিজোড় সংখ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা না। যেরকম অনেক সময় আমি অনেককে হচ্ছে বলতে শুনি যে, "আচ্ছা ৯ কি মৌলিক সংখ্যা?" আ সরি, আমি এখানে অ্যাকচুয়ালি কিউ লিখে ফেললাম। ৯ কি মৌলিক সংখ্যা? ৯ কিন্তু মৌলিক সংখ্যা না। ৯ টা হচ্ছে কিন্তু একটা আ কম্পোজিট নাম্বার। এখন কম্পোজিট নাম্বারটা কি? তো মৌলিক সংখ্যা যেরকম আমি বুঝলাম যে যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা বুঝলাম যে এটাকে অ্যাকচুয়ালি ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে না। হ্যাঁ? যেরকম ৫ কে আমি যদি ২ দিয়ে ভাগ করি তখন আমার এখানে হবে 2.5। তো এইজন্য এটা হচ্ছে প্রাইম নাম্বার। তো কম্পোজিট নাম্বারটা কি? ঠিক এক্সাক্ট ওইটার অপোজিট কারণের জন্যই হচ্ছে কম্পোজিট নাম্বার। যেরকম ৯, ৯ কে আমি কিভাবে লিখতে পারি? ৩ গুণ ৩। মানে আমি এটাতে বুঝতে পারছি যে এই ৯ টাকে আমি এরকম ৩, ৩, ৩, ৩ টা সমান ভাগে হচ্ছে আমি এটাকে ভাগ করতে পারবো। মানে আমার কাছে যদি ৯ টা আম থাকে,
ওই ৯ টা আম আমি ৩ জনকে দিতে পারবো সমান ভাগে। মানে আমি রহিমকে ৩ টা আম দিলাম, করিমকে ৩ টা আম দিলাম। হয়তো লুবনাকে আমি আরো ৩ টা আম দিলাম। সো এই আমার ৩, ৩, ৩ ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার। মানে যেটা হচ্ছে দুটো সংখ্যার দুটো সংখ্যা গুণ করে যখন আরেকটা সংখ্যা পাওয়া যায়, তখন সেটা হচ্ছে আমার কম্পোজিট নাম্বার। যেরকম ২ গুণ ২ ৪, হ্যাঁ? এটা একটা কম্পোজিট নাম্বার। তারপরে হতে পারে সেটা ৮, ৯, ১০ এগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার। আচ্ছা, এটা আমরা তাহলে বুঝলাম মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আমরা বুঝলাম, হ্যাঁ? এরপরে আসি হচ্ছে আমাদের আম এরপরে যে সংখ্যাটার কথা বলছে, কি সংখ্যার কথা বলছে দেখি তো? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। আচ্ছা, পূর্ণ সংখ্যা আমরা তো আ নাম শুনেই বুঝতে পারছি যে পূর্ণ সংখ্যাটা কি। পূর্ণ সংখ্যা হচ্ছে যেটা পূর্ণ। যেরকম হোল নাম্বার সরি যেটা যেরকম হচ্ছে আমার ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি বলে হচ্ছে ইন্টিজার নাম্বার বলে। ঠিক আছে? যেরকম ১ একটা পূর্ণ সংখ্যা, -১ একটা পূর্ণ সংখ্যা, ২ একটা পূর্ণ সংখ্যা। তো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এরপরে আসি ফ্র্যাকশনাল নাম্বার। ফ্র্যাকশনাল নাম্বারটা কি? ফ্র্যাকশনাল নাম্বারটা আমরা শুনেই বুঝতে পারি। মানে যেটা হচ্ছে আমার আ ভগ্ন, মানে যেটা হচ্ছে আমার ভাঙা, হ্যাঁ? তো এটাকেই আমি বলছি ভগ্নাংশ আরকি। সেটাকে আমি বলছি ফ্র্যাকশনাল নাম্বার। যেরকম একটা উদাহরণ দেই। ফ্র্যাকশনাল নাম্বার হতে পারে যেরকম ৫ ডিভাইডেড বাই ৭, এটা হতে পারে ১০ ডিভাইডেড বাই ৯, এটা হতে পারে ৮ ডিভাইডেড বাই লেটস সে ১২। সো এগুলো হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার, হ্যাঁ? তো এই ভগ্নাংশের ভিতরে আবার কেমন হয়? ভগ্নাংশের ভিতরে আবার ২ টো ভাগ হয়। একটা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হয় হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এই যে এইটা। যেখানে নমিনেটরটা ডিনোমিনেটরের চাইতে ছোট হয়। ৫ হচ্ছে এখানে নমিনেটর আর ৭ হচ্ছে এখানে ডিনোমিনেটর। এখন ৫ কি ৭ এর চাইতে ছোট? অবশ্যই ছোট। এইজন্য এই ভগ্নাংশটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? এই যে এইটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ এখানে উপরে নমিনেটরটা হচ্ছে ডিনোমিনেটরের চাইতে বড়। এইজন্য এটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ? তো এটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশের একটা এক্সাম্পল গেল। এরপর আসি হচ্ছে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যা। আচ্ছা, আমরা মূলদ অমূলদ সংখ্যাটাও কিন্তু হচ্ছে আমরা একটু হয়তো ডিফিকাল্ট এটা বোঝা। বাট এটাও কিন্তু সংজ্ঞা থেকে কিছুটা বোঝা যায়, হ্যাঁ? মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যাকে বলা হয় রেশনাল নাম্বার বলে। সো মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যা হচ্ছে যেকোনো আ যেকোনো অনুপাত যেটা কোনো ইন্টিজারের বর্গমূল না। ঠিক আছে? মানে স্কয়ার রুট না। ইট মিনস যে লেটস সে এগুলো সবই মূলদ। এই যে ৫ ডিভাইডেড বাই ৭ এইটা একটা রেশনাল নাম্বার। ১০ ডিভাইডেড বাই ৯, ৮ ডিভাইডেড বাই ১২ এরকম করে আমার যত যেটাই আসবে না কেন এগুলো কিন্তু আমার সবই হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে, হ্যাঁ? ইভেন আমার যদি সেটা পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হলেও কিন্তু সেটা হচ্ছে আমার মূলদ সংখ্যা হবে। কিন্তু যদি আমার পূর্ণবর্গ যদি না হয়, ঠিক আছে? পূর্ণবর্গ না হলে কিন্তু হচ্ছে তখন আমার সেটাকে অমূলদ সংখ্যা হবে। এখন পূর্ণবর্গ না, এ পূর্ণবর্গ না বলতে আসলে কি বুঝাচ্ছে? হ্যাঁ? পূর্ণবর্গ না বলতে যেটা বুঝাচ্ছে একটা উদাহরণ দেই। ইররেশনাল নাম্বার আরকি। তো একটা উদাহরণ দেই হচ্ছে যেরকম আমি যদি ২ এর রুট করি, অর্থাৎ পূর্ণবর্গটা অ্যাকচুয়ালি কি বুঝায়, হ্যাঁ? পূর্ণবর্গটা বুঝায় হচ্ছে যে যেরকম ৪ একটা পূর্ণবর্গ। মানে আমি যদি ৪ এর স্কয়ার রুট করি অ্যাকচুয়ালি কি পাবো দেখি তো? ৪ এর স্কয়ার রুট করলে আমি পাবো হচ্ছে 2 into 2, ঠিক আছে? তার মানে কি? 2 to the power এই তো। তো স্কয়ার রুটটা মানে হচ্ছে আমার ২, এটার সাথে হচ্ছে হাফ। 2 to the power 1 equals 2.
সো এটা হচ্ছে আমার পূর্ণবর্গ, হ্যাঁ? তো এখন কিন্তু আমি ২ কি অ্যাকচুয়ালি পূর্ণবর্গ? ২ কিন্তু পূর্ণবর্গ না। তো আমি যদি ২ এর স্কয়ার রুট করি তখন কি হবে? তখন কিন্তু ওইটা একটা ডিফিকাল্ট একটা নাম্বার হয়ে যাবে যেটা শেষ হবে না, হ্যাঁ? তো এইটাকেই বলা হয় হচ্ছে ইররেশনাল নাম্বার। যেরকম আমি যদি ২ এর বর্গমূল করি, স্কয়ার রুট করি, তাহলে আমি এরকম একটা চলতে থাকা একটা নাম্বার পাবো। 1.414 এরপরে সামথিং এরকম করে এই নাম্বারটা চলতে থাকবে। সো 2 কিন্তু হচ্ছে কোনো পূর্ণবর্গ না। তো এই একটা এরকম মানে পূর্ণবর্গ না এরকম একটা নাম্বারের আমি যখন স্কয়ার রুট করব তখনই সেইটাকে বলা হবে হচ্ছে আমার ইররেশনাল নাম্বার। এটা একটা আ ফ্র্যাকশনাল ইয়াতেও আ মানে অনুপাত আকারেও থাকতে পারে। যেরকম এমনও হতে পারে √2 ডিভাইডেড বাই আ লেটস সে 10, তাহলেও সেটা হচ্ছে আমার একটা অমূলদ সংখ্যা হবে, হ্যাঁ? যেরকম √5 ডিভাইডেড বাই 3 সেটাও আমার একটা অমূলদ সংখ্যা হবে। তো যখনই হচ্ছে আমার এরকম একটা পূর্ণবর্গ নয় এরকম যেকোনো সংখ্যার আমার যখন বর্গমূল আসবে, তখনই হচ্ছে আমার সেই জিনিসটা সেই সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে আসি। এরপরে বলছে যে দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? তো দশমিক ভগ্নাংশ আ অনেক অনেক ধরনের হয়। সসীম দশমিক হয়, অসীম দশমিক হয়। তো এইটা বলতে আসলে কি বুঝায়? তো দশমিক তো আমরা তো ভগ্নাংশ তো আমরা বুঝতেই পারি, না? আমরা তো ডেসিমাল ফ্র্যাকশন তো হচ্ছে আমরা বুঝি। যে আমি যখন হচ্ছে যখনই ওই যে ফ্র্যাকশনটাকে হচ্ছে ডেসিমালে রিপ্রেজেন্ট করব তখন হচ্ছে ওটা ডেসিমাল ফ্র্যাকশন হবে। যেরকম ৫ কে আমি ২ দিয়ে ভাগ করছি, হ্যাঁ? তো এটা হচ্ছে আমার ফ্র্যাকশনাল নাম্বার। তো এটাকে আমি ডেসিমাল আকারে যখন রিপ্রেজেন্ট করব তখন কি হবে দেখি তো? তো আমি ৫ কে করি ২ দিয়ে ভাগ করি ১, ২ অক্কে ২। তো অনেক ছোট। তার চেয়ে দেখি তো তাহলে কি হয়? ২ দুগুণা কত হয় দেখি তো? ২ দুগুণা কি ৫ এর চাইতে ছোট হয়? ২ দুগুণ ৪, হ্যাঁ, ২ দুগুণও কিন্তু ৪ ও কিন্তু ৫ এর চাইতে ছোট হয়। ৩ দুগুণ ৬ আর হয় না। তার মানে এইটাই। তাহলে কি হলো? এই ৫ থেকে ৪ বিয়োগ দিলে থাকবে হচ্ছে ১। তো ১ তো ২ এর থেকে ছোট। তো এইজন্য আমি এখানে একটা দশমিক বসাই এবং এই দশমিক বসানোর জন্য আমি একটা ১০ এখানে গুণ করে ১ এর সাথে গুণ করে দিই। তাহলে কি হবে? ১০, ১০, ১০ এক্কে ১০। ঠিক আছে? এখন দেখি তো হয় কিনা? এখন কিন্তু হয়। ১০ কিন্তু ২ দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। কিভাবে ভাগ হচ্ছে? যে ৫ দুগুণ ১০। ঠিক আছে? তাহলে কিন্তু আর কোনো রিমাইন্ডার থাকছে না। তাহলে এইটা হচ্ছে আমার ডেসিমাল ফ্র্যাকশন এবং এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। কেন? কারণ এই যে 2.5 এ কিন্তু ও হচ্ছে মিলে গেল। ঠিক আছে? অসীম দশমিক ভগ্নাংশ কখন হবে? অসীম দশমিক ভগ্নাংশ হবে যখন হচ্ছে আমার জিনিসটা শেষ হবে না। তখন হচ্ছে আমার মানে ফ্র্যাকশনটা হচ্ছে আমি যখন এই ডেসিমাল ফ্র্যাকশন এ যখন রিপ্রেজেন্ট করব তখন হচ্ছে সেই জিনিসটা আমার চলতেই থাকবে। তখন আমার হবে হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। একটা উদাহরণ দেই তো দেখি। আচ্ছা, উদাহরণটা হচ্ছে দেই, একটা সহজ উদাহরণ দেই। লেটস সেই আ 10 ডিভাইডেড বাই 9, হ্যাঁ? আমি ১০ কে ৯ দিয়ে ভাগ করছি। তাহলে কি হচ্ছে? ৯ কে ৯, ৯ দুগুণ ১৮। তো আমার ৯ দুগুণ ১৮ তো হচ্ছে না। কারণ ১৮ তো ১০ এর চাইতে অনেক বড়। তাহলে আমার মিনিমামটাই আমি ১ম এ নেই। ৯ অক্কে ৯। ঠিক আছে? রিমাইন্ডার কত থাকে? ১। তো ১ তো ৯ এর চাইতে ছোট। তো এইজন্য আবার একটা দশমিক দিয়ে দিই। দিয়ে হচ্ছে এখানে ১০ দিয়ে গুণ করে দিই। কি হয়? ১০ অক্কে ১০। এখন আবার কি হচ্ছে? আবার কিন্তু ঘুরে ফিরে ওই একই হিসাব। ঠিক আছে? এখন এটা কি কখনো শেষ হবে? এটা কিন্তু কখনোই শেষ হবে না। তো এই দশমিকের জন্য আমি আবার একটা ১০ গুণ করে দিচ্ছি। আবার হচ্ছে ৯ অক্কে ৯ হচ্ছে এখানে বসে যাচ্ছে এবং আবার হচ্ছে ১ আসছে এবং এরকম করে কিন্তু এই একটা কন্টিনিউয়াসলি কিন্তু একটা সাইকেলের ভিতরে চলতে থাকবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার অসীম দশমিক ভগ্নাংশ। তো যাই হোক আমরা এটাও বুঝে ফেললাম। তো এরপরে আমাদের কি বলছে দেখি। এরপর আমাদেরকে যেটা বলছে যে বাস্তব সংখ্যা। তো আ বাস্তব সংখ্যাটা অ্যাকচুয়ালি যেকোনো রিয়াল নাম্বার। মানে যেকোনো মূলদ, অমূলদ যে সংখ্যাটাই হোক না কেন সেটা যদি বাস্তবে হয়
মানে রিয়ালিটিতে যদি সেটা হয়, সেটা যদি অস্তিত্ব থাকে, সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা। সেটা কি হইতে পারে? সেটা ধনাত্মক হতে পারে, সেটা ঋণাত্মক হতে পারে, এবং শূন্যের জন্য সেটা অঋণাত্মক সংখ্যাও হতে পারে। ঠিক আছে? এটাই হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যার উদাহরণ। যেরকম দেখি কিভাবে কি হচ্ছে। তো রিয়েল নাম্বার হচ্ছে যেটা আহ, হচ্ছে সেটা হচ্ছে তোমার ০, ১, সেটা হতে পারে পজিটিভ ১, নেগেটিভ ১, সেটা হতে পারে যেকোনো একটা ফ্র্যাকশন হতে পারে, সেটা একটা মূলদ সংখ্যা হতে পারে, যেরকম সেটা √2 হতে পারে, সেটা √3 হতে পারে, সেটা ফ্র্যাকশন হতে পারে, যেরকম √5/7 হতে পারে, সেটা নেগেটিভ √5/7 হতে পারে। তো এরকম করে যে এই সমস্ত সংখ্যাগুলোকেই বলা হচ্ছে যে বাস্তব সংখ্যা। হ্যাঁ, এখন বাস্তব সংখ্যার ভিতরে যেটা হচ্ছে যে একটা পজিটিভ নাম্বার হচ্ছে যে নাম্বারগুলো পজিটিভ, যেরকম +1। তো পজিটিভ আর নেগেটিভটা কি? পজিটিভ আর নেগেটিভটা কিন্তু হচ্ছে জাস্ট সংখ্যার দিক, আর কিছুই না। এটা ফিজিক্সে যখন ভেক্টর চ্যাপ্টারটা আসে, এটা আমার মনে হয় না এসএসসি ফিজিক্সের ভেক্টর আমার মনে হয় না আছে। তো সহজ কথায় হচ্ছে দিক। এখন যেকোনো জিনিসের আমরা যখন গুনি, হ্যাঁ? তো সব জিনিসের হয়তো দিক নেই, কিন্তু অনেক জিনিসের কিন্তু দিক আছে। যেরকম তাপমাত্রা। তো আমাদের এখন অনেক গরম। তো আমরা যখন বলি যে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা কিন্তু ধনাত্মক ২৭। এটার মানে বোঝাচ্ছে যে গরম, হট, নট এক্সাক্টলি হট, ওয়ার্ম। আমি যদি -27 ডিগ্রি সেন্টিগ্রেড বলি, তখন এটা বুঝাবে হচ্ছে কোল্ড। কোল্ড না, অ্যাকচুয়ালি ইট শুড বি ফ্রিজিং। ঠিক আছে? তো এই যে এটাই হচ্ছে বাস্তবে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার উদাহরণ। তো ধনাত্মক এবং ঋণাত্মকটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেকশন, যে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তো যেটা সংখ্যার জন্য যেটা হয়, এটা হচ্ছে যদি সংখ্যার অ্যাক্সিস হয়, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, তাহলে আমার এই হচ্ছে আমার শূন্য, শূন্যটা হচ্ছে আমার মাঝখানে থাকে। তো শূন্যের ডান দিকে যা থাকে সব হচ্ছে ধনাত্মক, শূন্যের বাম দিকে যা থাকে সবই হচ্ছে আমার ঋণাত্মক। এখন এটাকে আমরা যেকোনো যেভাবে ইচ্ছা আমরা ভাগ করতে পারি। এমনও হতে পারে আমি এটাকে এই যে 1, 2 এভাবে ভাগ করতে পারি। আবার এই 1 কে এখানে ভাগ করতে পারি ভগ্নাংশে, যে 1/2 এরকম করে ভাগ করতে পারি। চাইলে এটাকে আবার ভাগ করতে পারি। তো এটা হচ্ছে আসলে সংখ্যার ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার উদাহরণ। এবং অঋণাত্মক সংখ্যাটা অ্যাকচুয়ালি শুধু এই যে এটাই হচ্ছে আমার অঋণাত্মক সংখ্যা, 0। কারণ 0 হচ্ছে দুজনের মাঝখানে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার গেল ধনাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যার উদাহরণ এবং ডেফিনেশন। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কিছু উদাহরণ দেখব এবং বোঝার চেষ্টা করব যে এই সংখ্যাগুলোকে কিভাবে কি কাজে লাগে, এটার আসলে কি মানে কেন আমরা এই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখি অথবা পড়ি, এই শ্রেণীবিন্যাসগুলো আমরা কেন বুঝি, কেন বোঝাটা এটা ইম্পর্টেন্ট। আমরা বইয়েরই কিছু উদাহরণের মাধ্যমে, আবার কিছু প্র্যাকটিস কোয়েশ্চেনের মাধ্যমে আমরা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এগুলো দেখব। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আবার।